হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর আরো একটা নতুন ভিডিওতে, যেখানে আজকে আমরা দেখব পর্ব 9। তাহলে চলো শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনভু একজনকে মেরে ফেলার জন্য, সেটা দেখে বাকি সমস্ত হান্টাররাও চমকে যায়। আর সাং জিনভু এখন মনে মনে ভাবে, আমি একটা মানুষকে মেরে ফেললাম, একটা জ্যান্ত মানুষকে, কিন্তু আমারও কিছু করার নেই, আমাকে তাদেরকে মারতেই হবে, আর নইলে আমাকে নিজেকে মরতে হবে। এই সময় তার পুরনো অনেক কথা মনে পড়ে, যেখানে সে প্রত্যেকবারই এটাই দেখেছে যে শক্তিশালীরা সবসময় বেঁচে যায় আর দুর্বলরাই সবসময় পেছনে পিছিয়ে থাকে। কিন্তু এখন সে আর দুর্বল নয়, তাই সে আর পিছিয়ে থাকবে না। এদিকে ডংসুক এখন কিওয়ানকে একটু শক্তির সঙ্গে সাং জিনভোকে অ্যাটাক করতে বলে, আর কিওয়ানও এখন তার কথা মতো তার পুরো শক্তি দিয়ে সাং জিনভোকে অ্যাটাক করে। কিন্তু জিনভোর কাছে এই অ্যাটাকটা কোনো ব্যাপারই না। সে সেই অ্যাটাকটা থেকে খুবই সহজে বেঁচে সঙ্গে সঙ্গে কিওয়ানের কাছে এসে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলে, যার পরে তাকে আরো অনেকগুলো হান্টার মিলে একসঙ্গে অ্যাটাক করতে চায়, কিন্তু কারোর অ্যাটাকই তার গায়েই লাগে না। সে পর একজন একজন করে সবাইকে মারতে থাকে। একই সঙ্গে সে এই সময় বলে, তোমরা তো নিজেদেরকে শিকারই বলো, তাহলে আমাকে শিকার করো দেখি। কিন্তু এই সময় কারোর পক্ষে সাং জিনভোর গায়ে একটা আঁচড় আনাও সম্ভব হয় না। তারা ভাবতে থাকে যে সাং জিনভো কি ধরনের অ্যাটাক করছে, এরকম অ্যাটাক তারা এর আগে কোনোদিনও দেখেনি। আর এখন জিনও পেছন থেকে দাঁড়িয়ে ভাবতে থাকে, সাং জিনভো সত্যিই খুবই শক্তিশালী। আমার তো মনে হচ্ছে যে ও এখন আরো শক্তিশালী হয়ে গেছে, যখন ও মাকড়সাটার সঙ্গে লড়াই করছিল তার থেকেও। এদিকে আমরা দেখতে পাই যে সাং জিনভো একটা একটা করে সবাইকে মেরে ফেলে, আর এখন শুধুমাত্র ডংসুকি বেঁচে ছিল। ডংসুক মনে মনে ভাবে, আমার পুরো স্কোয়াডের সবাইকে ও একাই মেরে ফেললো। এরপরেই সে সাং জিনভোকে বলে, তার মানে তুমি তোমার শক্তি লুকিয়ে রাখছিলে, তাহলে চলো আমি এখন তোমাকে দেখাই যে সব সি র্যাঙ্কের হান্টাররাই সমান হয় না। এই বলে সে তৈরি হয়ে যায় সাং জিনভোর সঙ্গে লড়াই করার জন্য, আর তারপরে সে সাং জিনভোর দিকে অ্যাটাক করতে এগিয়ে যায়। সে মনে মনে ভাবে, সাং জিনভো যতই শক্তিশালী হোক না কেন, ওই বসের সঙ্গে লড়াই করা এবং 7টা হান্টারকে পরপর মারা, এরপরে নিশ্চয়ই তার মধ্যে আর তেমন শক্তি বেঁচে নেই। আর এই ভরসাতেই সে সাং জিনভোকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু যখন সে সাং জিনভোর সামনে পৌঁছায়, সাং জিনভো তার বাঁ হাত দিয়ে তাকে আটকে ফেলে, আর তাকে বলে, ডংসুক, তুমি হয়তো অনেক শক্তিশালী, কিন্তু তুমি জানো না যে আমি কিভাবে লেভেল আপ করছি। এই বলে সে ডংসুকের মাথা ধরে থেকে মাটিতে আছড়ে ফেলে দেয়। আর এটা সাং জিনভো এত তাড়াতাড়ি করে যে ডংসুক এটা বুঝতেও পারে না যে তার সঙ্গে কি হলো। এখন সে মনে মনেই ভাবে, তার মানে সাং জিনভো আদৌ কোনো ই র্যাঙ্কের হান্টার না, সে নিশ্চয়ই একটা ফলস র্যাঙ্কার। এই সময় সে সাং জিনভোকে বলে, আমাকে মেরো না, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে তত টাকাই দেবো, এখানকার সমস্ত মানা ক্রিস্টাল আর ম্যাজিক জেমসগুলো তুমিই রেখে দাও। কিন্তু সাং জিনভো তার এই কথায় পাত্তাও দেয় না। সে ডংসুককে বলে, তুমি আমাকে পরপর 3 বার মারার চেষ্টা করেছো, আর এখন তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেবো? যেটা শুনে ডংসুক বলে, তুমি জানো না যে তুমি কি করছো, এটার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। যার উত্তরে সাং জিনভো বলে, তুমি না বললে যে ডানজনের ভেতরে কি হয় সেটার খবর ডানজনের বাইরে যায় না, তাহলে আবার সমস্যা কোথায়? এইটা শুনেই ডংসুক চেঁচিয়ে বলে, তোমার কোনো আইডিয়া আছে আমার ভাইকে? কিন্তু তার এই কথা পুরো হওয়ার আগে সাং জিনভো তার গলা তার বডির থেকে আলাদা করে দেয়। আর তাকে মারার পর সাং জিনভো মনে মনে ভাবতে থাকে, জামা কাপড়গুলো পুরো নোংরা হয়ে গেল, এমনি ওই জামা কাপড়গুলো আমার এখন ছোটই হচ্ছে, আমাকে কিছু নতুন জামা কিনতে হবে। অন্যদিকে জিনও এই সময় পুরো ভয় পেয়ে থাকে। সে ভাবে যে সাং জিনভো ওকেও না মেরে ফেলে, আর এখন তারা দুজনে মিলে এই ডানজনের থেকে বাইরে বেরোবে বলে ঠিক করে। আর এদিকে এই আর্জেন্ট মিশনটা কমপ্লিট করার জন্য সিস্টেমের থেকে এই সময় সাং জিনভোকে রিওয়ার্ড দেওয়া হয়, যেখান থেকে সাং জিনভো ব্লাড লাস্ট বেছে নেয়। এইটার সাহায্যে সে তার যে কোনো শত্রুকে 1 মিনিটের জন্য ভয় পাইয়ে রাখতে পারবে। অন্যদিকে এই সময় আমরা আমেরিকার একটা ঘটনা দেখতে পাই, যেখানে একজন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে, বাহ কত সুন্দর সকাল, এইখানে সকাল ঠিকই, কিন্তু কোরিয়াতে যে এখন কি চলছে সেটা আমি জানি না, তবে আজকে একটা খুবই খারাপ স্বপ্ন দেখলাম। যাই হোক, এরপর পরের দিন আমরা আবার কোরিয়ার ঘটনা দেখতে পাই, যেখানে এই সময় ও জিনচুলকে একজন এসে বলছিল, দেখো আগের দিন কি হয়েছে, একটা সি র্যাঙ্কের ডানজনে 8 জন হান্টার মারা গেছে, শুধুমাত্র 2 জনই বেঁচে ফিরেছে, একটা ডি র্যাঙ্কের হান্টার আর একটা ই র্যাঙ্কের হান্টার। এইটা শুনে ও জিনচুল বলে, তার মানে ওই 2টো হান্টার নিশ্চয়ই পালিয়ে এসেছিল, এরকম মাঝে মধ্যেই হয়। কিন্তু এই সময় তার সামনের লোকটা ও জিনচুলকে বলে, না তারা পালিয়ে আসেনি, তারা ডানজন বসকে মেরেই বাইরে এসেছে। যেইটা শুনে ও জিনচুলের একটু সন্দেহ হয়। আর এখন সেই লোকটা বলে, সেখানে যে ডি র্যাঙ্কের হান্টারটা ছিল তার নাম ইয়োজিনো, আর তার কাছে খুবই দামি অস্ত্র ছিল, সেই হয়তো বসটাকে মেরেছে। কিন্তু সেটা বড় কথা নয়, একটা সি র্যাঙ্কের বসের কাছে 8 জন মরে যাওয়াটা একটু অদ্ভুত ব্যাপার।
এই সময় ও জিনচুল বলে, এই সমস্ত ফালতু না বকে যেটা বলতে এসছো সেটা বলো, অন্য হান্টারটা কে? যার উত্তরে লোকটা বলে, অন্য হান্টারটা হলো সাং জিনভো, যে কিনা ওই ডবল ডানজনের থেকে বেঁচে ফিরেছিল। যেইটা শুনে ও জিনচুল বলে, ঠিক আছে, এইটা নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই, আমরা তো সাং জিনভোর শক্তি একবার পরীক্ষা করেছি না, তো দ্বিতীয়বার আর পরীক্ষা করার কোনো দরকার নেই। যেইটা শুনে তার সামনের লোকটা বলে, কিন্তু এর মধ্যে আরও একটা ব্যাপার আছে, ওই 8 জন যে মারা গেছে তার মধ্যে একজন হলো হোয়াং ডংসুক। যেইটা শুনে ও জিনচুল বলে, ডংসুক? তার মানে কি ওই হোয়াং ডংসোর দাদা? যেইটা শুনে এখন ও জিনচুল একটু সিরিয়াস হয়ে যায়। সে ভাবে যে এইবার তাকে বিষয়টাকে একটু ভালো করেই দেখতে হবে। অন্যদিকে সাং জিনভো এই সময় তার বাড়িতে ফ্রাইড চিকেন আর ড্রিঙ্ক নিয়ে বসেছিল। যেইটা দেখে তার বোন জিনা তাকে বলে, বাহ, ফ্রাইড চিকেনের সাথে আবার ড্রিঙ্কস, তার মানে নিশ্চয়ই কিছু একটা ভালো হয়েছে। যেইটা শুনে সাং জিনভো বলে, ভালো কি খারাপ সেটা এখনই বলতে পারছি না, সেটা সময় আসলেই বোঝা যাবে। যাই হোক, সাং জিনভো এই সময় বুঝতে পারে যে সে যতই বিয়ার খাচ্ছে না কেন তার কোনো ফলই হচ্ছে না, মানে সিস্টেম তার শরীরের ভেতর কোনো খারাপ জিনিসকে ঢুকতেই দিচ্ছে না। সে যতবারই বিয়ার খাচ্ছে ততবারই তার শরীর আবার পুরোপুরিভাবেই ঠিক হয়ে যাচ্ছে। আর যত দিন ধরে সে এই সিস্টেমের মধ্যে রয়েছে তত দিন ধরে তার পক্ষে এই সমস্ত কিছু করা সম্ভব হচ্ছে না। তবে যাই হোক, সে সিস্টেমের থেকে অনেক ভালো জিনিসও পেয়েছে, যেমন তার সেই পাটা পুরোপুরিভাবে হিল হয়ে গেছে। সিস্টেম না থাকলে হয়তো এটা কোনোদিনই হতো না। আর এখনই সাং জিনভোর মাথায় একটা কথা আসে, সে মনে মনে ভাবে, আচ্ছা আমার শরীরে কি তাহলে কোনো রকমের বিষই ঢুকবে না? এই বলে সে সেইখান থেকে উঠে তার ঘরের দিকে চলে যায়। এখন তাকে চলে যেতে দেখে জিনা বলে, জিনভো তুমি কি এগুলো আর কিছু খাবে না? তুমি যদি না খাও তাহলে আমি কিন্তু সব খেয়ে নেবো। যেটা শুনে সাং জিনভো বলে, হ্যাঁ হ্যাঁ খেতে থাকো, তোমার ওজন শুধু শুধুই বাড়বে আর কিচ্ছু না। যার এরকম কথা বলা থেকে জিনা মনে মনে ভাবে, জিনভো আগে এরকম ছিল না, এই কিছুদিন ধরে সেই রকম হয়ে গেছে। এদিকে সাং জিনভো এখন তার ঘরে এসে ভাবতে থাকে, যদি কোনো বিষ বা অন্য কিছু আমার শরীরে কাজ না করে তাহলে এটার বিষও নিশ্চয়ই আমার শরীরে কাজ করবে না। এই বলেই সে সেই সাপের থেকে পাওয়া বিষটা বের করে, আর খুব বেশি কিছু ভাবনা চিন্তা না করে সে সেটাকে খেয়ে ফেলে। আর সে যেরকম ভেবেছিল সেই রকমই হয়, সেই বিষটার তার শরীরের ওপর কোনো খারাপ প্রভাব পড়ে না। আর এরই মধ্যে তার বোন জিনা এসে তাকে বলে, আচ্ছা তুমি কি জিনো নামের কাউকে চেনো? ও তোমাকে কল করেছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে জিনো সাং জিনভোকে একটা ক্যাফেতে ডেকেছে, যেখানে গিয়ে সাং জিনভো প্রথমে জিনোকে জিজ্ঞাসা করে, তুমি আমার নাম্বার কোথায় পেলে? যার উত্তরে জিনো বলে, পেয়েছিলাম অ্যাসোসিয়েশনের থেকে। যাই হোক, তুমি কি এখন কফি নেবে? যার উত্তরে সাং জিনভো বলে, না, এই সমস্ত না হলেও চলবে। এরপরে জিনো তাকে বলে, তুমি যদি সেদিনকে না থাকতে তাহলে সত্যিই তো আমি বাঁচতেই পারতাম না। আর এখন সাং জিনভো তাকে বলে, তোমাকেও থ্যাংক ইউ আমাকে সমস্ত ম্যাজিক জেমসগুলো দিয়ে দেওয়ার জন্য, আমি ওগুলো থেকে অনেক টাকা পেয়েছি। আর তুমিও বাইরে বেরিয়ে কাউকে কিছু বলনি, তার জন্য ধন্যবাদ। যেটা শুনে জিনো বলে, আমি বাইরে বেরিয়ে কী বা বলতাম, ওরাই তো আমাদেরকে মারার প্ল্যান করেছিল। যাই হোক, এরকম দু একটা কথা বলার পর সাং জিনভো তাকে জিজ্ঞাসা করে, সে সমস্ত নয় ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এখন এখানে ডেকেছো কেন সেটা বলো। যার পরে জিনো তাকে বলে, আমি ভাবছিলাম যে আমি একটা প্রাইভেট স্কোয়াড বানাবো। যেটা শোনা মাত্র সাং জিনভো তাকে সঙ্গে সঙ্গেই না করে দেয়। আর জিনো মনে মনে ভাবে, ও তো আমার পুরো কথাও শুনলো না, তার আগেই না করে দিল। সাং জিনভো এই সময় বলে, আমার পুরো কথা শোনার কোনো দরকার নেই, তুমি ভাবছো তুমি স্কোয়াড বানাবে আর আমাকে সেখানে নেবে, তাই তো? আমি তোমার সাথে কোনো প্রাইভেট স্কোয়াডে জয়েন করতে পারবো না, যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, নাহলে আমি গেলাম। যার পরে জিনো বলে, তুমি শুধুমাত্র আমার সাথে 20টা ডানজন কমপ্লিট করো। না না, 20টা না, 19টা করলেই হবে, একটা তো হয়েই গেছে। আর প্রত্যেকটা ডানজনে যাওয়ার জন্যই আমি তোমাকে যথেষ্ট পরিমাণ টাকা দেবো। কিন্তু তার এই সমস্ত কথা শুনে জিনভো তাকে বলে, তুমি কি ভুলে গেলে যে লাস্ট ডানজনে কি হয়েছিল? হান্টাররা শুধুমাত্র ম্যাজিক বিস্টদেরই মারে না, মাঝে মধ্যে তারা মানুষদেরকেও মারে। আর এত কিছু জানার পরেও তুমি আবার নিজের স্কোর বানাতে চাইছো, তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি কি কোনো গিল্ড মাস্টার হতে চাইছো? যার উত্তরে জিনো হ্যাঁ করলে সাং জিনভো এবার সেখান থেকে সত্যি সত্যি চলে যাবে বলে ঠিক করে। কিন্তু এই সময় জিনো তাকে কোনোভাবে আটকায় আর বলে, গিল্ড মাস্টার হওয়ার জন্য খুব কিছু করতে হয় না, শুধুমাত্র তোমাকে একটা হান্টার হতে হবে আর 20টা রেড কমপ্লিট করতে হবে। তার মধ্যেও একটা আমার হয়েই গেছে, আর 19টা করলেই হবে। হ্যাঁ, এছাড়াও একটা লিখিত পরীক্ষা হয়, আর আমি কনফিডেন্ট আছি আমি ওটা পাস করে যাব। অতটুকু স্মার্ট তো আমি আছি, নাহলে এমনি এমনি আমার বাবার কোম্পানি দেয় তো এরপরে আমার কাছে আসতো না। যেটা শুনে সাং জিনভো বলে, ও হ্যাঁ, তুমি তো ইয়োজিন কনস্ট্রাকশনের চেয়ারম্যানের ছোট ছেলে, তাই না? এই সময় জিনো বলে, আসলে আমি একটা গিল্ড করতে চাইছি, এটা আমাদের কোম্পানির জন্যই। আমার বাবা আসলে একটা নিজের গিল্ড বানাতে চায়। যেটা শুনে সাং জিনভো মনে মনে ভাবে, আচ্ছা, ইয়োজিন কনস্ট্রাকশন এখন আবার গিল্ডও বানাবে। এই বলে সে মনে মনে ভাবে যে এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপারও না,
কেননা ডানজন যতই ভয়ানক হোক না কেন তার ভেতরে আছে প্রচুর পরিমাণে টাকা। শুধুমাত্র মানা ক্রিস্টাল আর ম্যাজিক জেমসই নয়, বিস্টদের দাঁত, চামড়া আর বাকি শরীরের অংশ বাইরে অনেক দামে বিক্রি হয়। সেই কারণেই ওজিন কনস্ট্রাকশন নিজের গিল্ড বানাতে চাইছে, যে হান্টাররা তাদের আন্ডারে কাজ করবে আর পুরো লাভটাই তারা রাখবে। আর তার এই সমস্ত কথা শুনে জিনো বলে, হ্যাঁ আপনি একদমই ঠিক বলেছেন, আমার বাবা চাইছে আমাদের গিল্ডের মাস্টার একটা এস র্যাঙ্কের হান্টার হোক, আর দ্বিতীয়ত আমার দাদা তো আছেই, তাহলেই হয়তো গিল্ডটা খুবই ভালো হবে। যেইটা শুনে সাং জিনহো এখন মনে মনে ভাবে, এস র্যাঙ্ক হান্টার তো পুরো কোরিয়াতে শুধুমাত্র 9টাই আছে। তাহলে ওরা যদি এস র্যাঙ্ক হান্টারকে নিতে চায় তাহলে ওরা হয়তো মিন বিয়ঙ্গুকে নিতে পারে, কিন্তু সে কি রিটায়ার হয়ে গেছে না? আর এসব ভাবার পরে সে জিনোকে বলে, যদি কোনো বাইরের এস র্যাঙ্ক হান্টারকে তুমি গিল্ডে লিডার করে রাখো তাহলে তোমার দাদা সেকেন্ড কমান্ডে থাকলেও তার কথা কিন্তু খুব একটা কাজে লাগবে না। সেই কারণেই তাদের দুজনের মধ্যে হয়তো লড়াই হতে পারে। আর তোমারও তো এখনো বয়সটা অনেক কম, আর তুমি তেমন শক্তিশালী হান্টারও না, তাহলে তুমি আসলে কি করার প্ল্যান করছো? এই সময় সে সাং জিনওকে বলে যে আমি চাই তুমি আমার সঙ্গে রেইডে যাও, কেননা আমি যদি কোনো হাই র্যাঙ্কের হান্টারের সঙ্গে রেইডে যাই তাহলে লোকে ভাবে যে সেই সমস্ত কাজ করেছে, কিন্তু তোমাকে সবাই ই র্যাঙ্কের হান্টার বলে চেনে, তাই তোমার সঙ্গে যদি আমি রেইডে যাই তাহলে সবাই ভাববে যে আমি আসল কাজটা করেছি। এই বলেই সে জিনবোর ব্যাপারে ভাবে যে জিনবো হয়তো মোটামুটি একটা বি র্যাঙ্কের হান্টার হবে, যেহেতু ও একটা সি র্যাঙ্কের বসকে একাই মেরে ফেলেছে। কিন্তু বাকি সবকিছু পরের কথা, জিনবো আসলে খুবই ভালো একটা মানুষ, সে এর আগেও আমাকে ডানজেনের থেকে বাঁচিয়েছে, তার মানে ওর সাথে ডানজেনে গেলে আমার ভয় পাওয়ার তেমন কিছু থাকবে না। আর এই সময় সাং জিনবো জিনোকে জিজ্ঞাসা করে, তাহলে এর বদলে আমি কি পাবো? যেটার পরে জিনো তার দিকে একটা কাগজ ধরিয়ে দেয়, যেটা দেখে সাং জিনবো পুরো চমকে যায়। আর এখানে শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 9। পর্ব 10 দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।